স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ভোট দিতে যাবে না দেশের ৭০% মানুষ। হাসিনার ডাকে সাড়া বাংলাদেশ জুড়ে ভোট বয়কট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, নির্বাচন নিয়ে চরম সংকট, বিএনপি কেন মহাসমাবেশ বাতিল করল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইউনূসের সীমাহীন দুর্নীতি, খাদ্য নিরাপত্তা ১৮ মাস পরেও ভরসা সেই হাসিনা আমলের মজুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশের জেলে হাসিনার মন্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, প্রশ্নের মুখে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, এনসিপির আক্তার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নির্বাচন বাকি আর কয়েকদিনও নয়, কয়েক ঘণ্টা মাত্র। তার আগেই ক্ষমতা দেখাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নো ভোট মো ভোট, হাসিনার এই উক্তি আজ অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশের ১৬৭৫ জন বিশিষ্ট নাগরিক আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বয়কট করার ডাক দিয়েছেন। দেশে ও দেশের বাইরে অবস্থানরত এই নাগরিকদের মধ্যে আছেন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সাংবাদিক প্রমুখ। এক বিবৃতিতে তারা বলেছেন, আমরা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচন ও তথাকথিত গণভোট নিয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদের সঙ্গে বর্জনের আহ্বান জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ন্যূনতম রাজনৈতিক, আইনি, প্রাতিষ্ঠানিক বা নিরাপত্তাগত পরিবেশ বিদ্যমান নেই। যা আয়োজন করা হচ্ছে তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসন, যা দেশকে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে। প্রসঙ্গত, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে শেখ হাসিনা তার দলকে ভোট বয়কটের নির্দেশ দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভোট বয়কটের আহ্বান জানিয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে ওই নাগরিকেরা ব্যাখ্যা দিয়েছেন কেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবৈধ ও বেআইনি। সেই সঙ্গে তারা ১২ দফা দাবি পেশ করেছেন। আর সেই দাবি অনুযায়ী মেনে চললে বাংলাদেশের ভোট আজ বড়ই অনিশ্চিত হয়ে পড়বে বলাই বাহুল্য। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, সরকারের আইনগত ও সাংবিধানিক বৈধতার অনুপস্থিতি একটি গুরুতর বিষয়। বর্তমান সরকার একটি অনির্বাচিত কর্তৃত্ব, যার কোনো গণতান্ত্রিক ম্যান্ডেট নেই। এমন একটি সরকারের পক্ষে জাতীয় নির্বাচন বা গণভোট আয়োজন করার মতো কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ছিল অস্বচ্ছ, বিশেষ পক্ষপাত দুষ্ট ও প্রভাবিত। এতে রাজনৈতিক ঐকমত্য ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার কোনো প্রতিফলন ঘটেনি। গণভোট আয়োজনের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারের, তাই বর্তমান কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো নৈতিক বা সাংবিধানিক বৈধতা নেই। এই প্রক্রিয়ায় গঠিত কোনো সরকারি, আইনি বা রাজনৈতিক বৈধতা পাবে না। ফলে রাষ্ট্র পরিচালনা যেমন দুরূহ হবে, তেমনি আন্তর্জাতিক সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে দেশে মব সন্ত্রাস, রাজনৈতিক নিপীড়ন, ঢালাও গ্রেফতার, মত প্রকাশ দমন ও বিচার ব্যবস্থার অবক্ষয় চলছে। এই পরিস্থিতিতে কোনো নাগরিক স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। দেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং অর্ধেকেরও অধিক রাজনৈতিক দল ও প্রতীককে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। এতে জনগণের প্রতিনিধিত্ব অসম্ভব। বর্তমান সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও বাস্তবে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে সমর্থন করছে। বিচার বিভাগ ও প্রশাসনের কাছে রাজনৈতিকরণ। রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর রয়েছে। বর্তমানে কোনো আইনের প্রয়োগ নেই এবং বিচারালয়ের বিচার চলছে সরকারের ও বিশেষ শক্তির ইশারায়। এদিকে নির্বাচনের প্রাক্কালে যমুনার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। সরকারি কর্মচারীদের আন্দোলনে যমুনার পরিস্থিতি অশান্ত হতে ওঠে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতারাও জমায়েত হয়ে আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল, হাদি হত্যার তদন্ত জাতিসংঘকে করতে হবে। এই পরিস্থিতিতে বিএনপি ঢাকাতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছিল, যেটি ছিল ৮ তারিখ রবিবার। কিন্তু ঢাকার যা পরিস্থিতি, তাতে বিএনপি এই কর্মসূচি থেকে পিছিয়ে এলো। তবে কি নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হচ্ছে? বিএনপি কি নির্বাচনে কারসাজির আশঙ্কা করছে? বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, এই আলোচনা যখন ছড়িয়ে দেওয়া হচ্ছে, তখন মহাসমাবেশ স্থগিত করল বিএনপি। ৮ তারিখের ঘোষিত মহাসমাবেশ বাতিল করল বিএনপি।
কিন্তু এর পেছনে কী কারণ রয়েছে এই প্রশ্ন উঠে যাচ্ছে। বিএনপি বলছে ৮ই ফেব্রুয়ারির সমাবেশ বাতিল, তবে দুদিন ঢাকার বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন তারেক রহমান, অর্থাৎ পথসভা করবেন তিনি। ৮ ও ৯ তারিখ বিভিন্ন প্রান্তে দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। ছাত্রদলকে ঢেলে সাজানোর কথা বলেন ছাত্রদলের সভাপতি। নতুন নেতৃত্ব আসছেন ছাত্রদলের। কিন্তু বিএনপি হঠাৎ করে এই মহাসমাবেশ বাতিল করল কেন? সমাবেশ বাতিল করে শুধু পথসভার আয়োজন কেন করল? কারণ মহাসমাবেশ অনেক বেশি মানুষের মনে প্রভাব ফেলে। এক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন তুলছেন। জানুয়ারির শেষ দিক থেকেই আলোচনা চলছে যে ফেব্রুয়ারি ৬, ৭, ৮ এই সময়ের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক নতুন নতুন জটিলতা তৈরি হতে পারে। ঠিক সেরকমই ফেব্রুয়ারির ৬ তারিখ দেখা গেল যমুনার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি। তবে কি বিএনপি আশঙ্কা করছে যে তাদের সমাবেশকে কেন্দ্র করে কোনো ঝামেলা তৈরি হতে পারে? কিংবা তারা কি এটা মনে করছে যে মহাসমাবেশ না করে ছোট ছোট পথসভা করবেন, যেটা আরও বেশি প্রভাব পড়বে সাধারণ মানুষের মধ্যে? তবে অনেকে বলে থাকেন রাস্তায় যতই ট্রাফিক জ্যাম হোক না কেন সাধারণ মানুষ মহাসমাবেশ পছন্দ করে। তবে কেন এমন সিদ্ধান্ত নিল তারেকের দল? অনেকে বলছেন এখন সেই কারণটা সামনে না এলেও পরে অবশ্যই জনসম্মুখে আসবে। আর মাত্র ৫ দিন বাকি রয়েছে নির্বাচনের। তার আগে তুলে দিচ্ছে সরকার থেকে নানা রাজনৈতিক দল আশঙ্কা করছিল যে আওয়ামী লীগ কি কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে তৎপর হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল। পাশাপাশি এখনও কড়া নজরদারি চালানো হচ্ছে। অনেকে বলছেন আওয়ামী লীগের কোনো ছায়া লক্ষ্য করা যাচ্ছে না, অথচ আওয়ামী লীগ বিরোধী যারা আন্দোলন করেছিল সেই জুলাই আন্দোলনকারীদের একাংশই এই জটিলতা তৈরি করছে, অবরুদ্ধ করছে শহর, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এখন দেখার শেষমেশ কী পরিস্থিতি তৈরি হয়। এদিকে রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর প্রায় ১৮ মাস অতিবাহিত হলেও দেশের অতি গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা খাতে বড় কোনো কাঠামোগত পরিবর্তন বা নতুন সক্ষমতা দৃশ্যমান নয়। অনুসন্ধানে জানা গেছে বর্তমান সময়ের খাদ্য নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনা মূলত বিগত শেখ হাসিনা সরকারের আমলে গড়ে তোলা মজুদ সক্ষমতা এবং সেই সময়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে। খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের নথি পর্যালোচনা করে দেখা যায় গত ১.৫ বছরে উল্লেখযোগ্য কোনো নতুন সাইলো নির্মাণ বা মজুদ সক্ষমতা বাড়ানোর বড় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি, বরং আগের সরকারের রেখে যাওয়া ২০ থেকে ২২ লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার গুদাম ও বাফার স্টক আপৎকালীন মজুদ ব্যবহার করেই বর্তমান জাতীয় চাহিদা মেটানো হচ্ছে। মজুদ সক্ষমতার লিগেসি ও অবকাঠামো। খাদ্য বিভাগের তথ্যমতে শেখ হাসিনা সরকারের শেষ মেয়াদে দেশের সরকারি খাদ্যশস্যের মজুদ সক্ষমতা ২১ লাখ মেট্রিক টনের বেশিতে উন্নীত করা হয়েছিল। বিশেষ করে বিশ্বব্যাংকের সহায়তায় মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্ট MFSFP এর আওতায় নির্মিত আধুনিক সাইলো এবং গুদামগুলোই এখন জাতীয় খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন ওই সময়ে গৃহীত পরিকল্পনা ছিল মূলত ১৮ থেকে ২৪ মাসের আগাম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, অর্থাৎ উৎপাদন ব্যাহত হলেও যেন অন্তত ২ বছর দেশ সংকটে না পড়ে। বর্তমান প্রশাসন মূলত সেই সুরক্ষা বলয়ের সুফলই ভোগ করছে। সাবেক এক কৃষি সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, খাদ্য নিরাপত্তা হুট করে তৈরি করা কোনো বিষয় নয়। বর্তমানে আমরা যে স্থিতিশীলতা দেখছি তা মূলত বিগত ৫-৭ বছরে গড়ে তোলা সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোর ফল। গত ১৮ মাসে নতুন করে সক্ষমতা বৃদ্ধির বড় কোনো নজির আমরা পাইনি। পরীক্ষিত কাঠামোর ধারাবাহিকতা। অর্থনীতিবিদদের মতে কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লেও বাংলাদেশ যে বড় সংকট ছাড়াই পরিস্থিতি সামাল দিয়েছিল তার মূলে ছিল তৎকালীন বাফার স্টক নীতি। বর্তমানে OMS, খোলা বাজারে বিক্রি, TCB এবং VGD-VGF-এর মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে যে চাল ও গম সরবরাহ করা হচ্ছে তা মূলত সেই পুরনো কাঠামোরই ধারাবাহিকতা। নতুন উদ্যোগের ঘাটতি ও ভবিষ্যৎ ঝুঁকি। খাদ্য অধিদপ্তরের সূত্রগুলো জানাচ্ছে গত ১৮ মাসের রুটিন কাজের বাইরে বড় কোনো উদ্ভাবনী উদ্যোগ দেখা যায়নি। অনেক ক্ষেত্রে আগের সরকারের সময় করা G2G সরকার টু সরকার চুক্তির আওতায় আসা খাদ্যশস্য দিয়েই মজুদ সচল রাখা হয়েছে। এছাড়া খাদ্য গুদাম ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়া আগে শুরু হয়েছিল তাই বর্তমানে চলমান। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে পুরনো মজুদের ওপর অনির্দিষ্টকাল নির্ভর করা বিপজ্জনক হতে পারে। বড় কোনো সংকট মোকাবিলায় এখনই নতুন সক্ষমতা ও আন্তর্জাতিক উৎস খোঁজার উদ্যোগ প্রয়োজন। বিশ্লেষকদের মতে অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না, তবে তা রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতার সাক্ষ্য দেয়।
বর্তমান প্রেক্ষাপট নির্দেশ করছে যে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদী খাদ্য পরিকল্পনার সুফল দিয়ে দেশ এখনও তার খাদ্য নিরাপত্তার বৈতরণী পার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদের হাল নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল। জেল হেফাজতে থাকা অবস্থাতেই মৃত্যু হল হাসিনা সরকারের আমলের সংখ্যালঘু মন্ত্রী রমেশচন্দ্র সেনের। বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শীর্ষস্থানীয় হিন্দু নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। জেল হেফাজতে তার মৃত্যু ঘিরে ইউনূস সরকারের উপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি করা হচ্ছে জেল হেফাজতে থাকাকালীন অবস্থাতেই রমেশচন্দ্র সেনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অভিযোগ, অসুস্থ হওয়ার পরেও তাকে ইচ্ছাকৃতভাবে জামিন দেওয়া হয়নি, এমনকি ন্যূনতম চিকিৎসাও দেওয়া হয়নি বলে দাবি। পরিবারের অভিযোগ, এই হিন্দু নেতাকে মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত করা হয়েছিল। ৮৬ বছর বয়সী একজন ব্যক্তিকে ১.৫ বছর ধরে কারাগারে আটকে রেখেছিল ইউনূস সরকার। বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি জানিয়েছে, শুধুমাত্র ২০২৫ সালে কমপক্ষে ১০৭ জন বন্দী কারাগারে মারা গিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের নেতা ও কর্মী। প্রায় প্রতিটি ক্ষেত্রেই জেল কর্তৃপক্ষ হৃদরোগ বা হঠাৎ অসুস্থতা এর মতো কারণগুলিকে উল্লেখ করেছে। বাংলাদেশের সংবিধানে কারাগারে মৃত্যুর ক্ষেত্রে স্পষ্ট আইনি বিধান থাকা সত্ত্বেও হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে এখনও সঠিকভাবে তদন্ত করা হয়নি বলে অভিযোগ। সংবিধানের ৩১ এবং ৩২ অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে যখন রাষ্ট্র কোনো ব্যক্তিকে আটক করে তখন তার জীবন এবং মানবিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের একমাত্র দায়িত্ব। তবে তা করতে ইউনূস সরকার যে ব্যর্থ তা বারেবারেই ধরা পড়ছে। উল্লেখ্য, জানুয়ারি মাসেই আর এক আওয়ামী লীগ নেতা এবং বিখ্যাত শিল্পী প্রলয় চাকিও জেল হেফাজতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যদিও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে প্রলয়ের পরিবারও প্রশাসনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র জানুয়ারিতেই বাংলাদেশে জেল হেফাজতে ১৫ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ের বিদ্রোহের পর এখন পর্যন্ত বাংলাদেশে ২০০ জনেরও বেশি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং কর্মকর্তা জেলে বন্দী অবস্থায় রয়েছেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আখতার হোসেনের অভিযোগ, শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেল ৫:৩০টার দিকে প্রচারণা চালানোর সময় একটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শনিবার রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন। এ বিষয়ে আখতার বলেন, আমার প্রতিপক্ষ নানাভাবে কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। আখতার হোসেন জিডিতে উল্লেখ করেন, বিকেল অনুমানিক ৫:৩০টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনা নিয়ে শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে বলেন, সারা দেশের মতো তার আসনেও শাপলাকলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে, প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে। আখতার হোসেন বলেন, ভয় দেখিয়ে উড়ো কথা বলে প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AKM খন্দকার মহিবুল ইসলাম বলেন, একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত বছরের ১৭ মে ডাকযোগে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন আখতার হোসেন। উল্লেখ্য, তিস্তা নদী বেষ্টিত পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর ৪ আসনে এনসিপির আখতার হোসেন শাপলাকলি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ, জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান লাঙ্গল, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন হাতপাখা, বাংলাদেশ খিলাফত মজলিসের আবু শাহমা রিকশা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় ডাব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সমার্ডির প্রগতি বর্মন তমা কাঁচি ও স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাশার হরিণ। এ আসনে বর্তমানে মোট ভোটার ৫,০৯,৯০৬ জন। এর মধ্যে ৪,৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। ২ উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রের ৯৪৪টি বুথে ভোট গ্রহণ করা হবে।